আসসালামু আলাইকুম। এসআই একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা হবে এসএসসির গণিত বইয়ের 13 অধ্যায় সসীম ধারা। এই অধ্যায়টাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটা হচ্ছে সমান্তর ধারা আর দ্বিতীয় অংশটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা ইতিমধ্যে প্রথম ক্লাসে সমান্তর ধারা সম্পর্কে শিখছি। আজকে আমাদের 2 নম্বর ক্লাস। তো আজকে আমরা 2 নম্বর ক্লাসে শিখব গুণোত্তর ধারা সম্পর্কে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। দেখো এবার আমরা কি দেবো? একটা এক্সাম্পল দেবো। আমরা একটা এক্সাম্পল দেখলে কি সহজে বুঝতে পারবো। তখন আমরা একটা এক্সাম্পল দেখি। 3 + 6 + 12 +... তো আমরা এখন দেখবো এই ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো বলছি কি যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী মানে কি বুঝেছে? এখানে আগের পদ বুঝেছে, আগের পদের অনুপাত মানে কি বুঝেছে? ভাগ করে বুঝেছে। ভাগ যদি সবসময় কি হয়? সমান হয়, তাহলে সে ধারাকে আমরা কি বলবো? গুণোত্তর ধারা বলবো। তাহলে আমরা যে কোনো পদে কি 6 নেই, তাহলে যে কোনো পদ 6 নেই, বলছি তার পূর্ববর্তী পদ মানে তার আগের পদ কত? 3। 3 কি করবো? ভাগ করবো। অনুপাত মানে কি বলেছে? ভাগ। তাহলে 3 ডিভাইডেড কি 6 ডিভাইডেড 3 ইকুয়াল 6 কে 3 তে ভাগ করলে কত হয়? 2 হয়। তারপর দেখো আমরা কত নেব? তৃতীয় পদটা নেই। তৃতীয় পদটা যদি আমরা এই জায়গায় নেই তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদকে আমি কোন পদে ভাগ দেব? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের কত আমাদের 6, তাহলে আমরা কি করব? 6 দিয়ে ভাগ দেব। তো 12 কে যদি আমরা 6 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের आंसर কত হবে? 2। দেখো আর দুইটার ভাগফল কি সেম, এটাও 2 এটাও 2। যদি আমাদের ভাগফল থেকে দুইটা কি সেম আসে তাহলে আমরা বলতে পারবো কি এই ধারার একটা গুণোত্তর ধারা। কারণ এই যে বলছি কি যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় যদি কি হয়? সমান হয়, তাহলে কি আমাদের এই যে অনুপাত কি আছে? সমান আছে, তাহলে আমরা বলতে পারি এটা কি অবশ্যই গুণোত্তর ধারা। এবার আমরা দেখব কি সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত কাকে বলে আমরা দেখি। গুণোত্তর ধারার যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাতকে সাধারণ অনুপাত বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়। মানে গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। 2 + 4 + 8 + 16 +... তো আমরা এই ধারাটা কি নির্ণয় করব? এই ধারাটা আমরা কি করব? সাধারণ অনুপাত নির্ণয় করব। তো দেখো যে কোনো একটা পদ নেই, তাহলে আমরা যে কোনো পদ কত হলো? দ্বিতীয় পদটা নেই, তাহলে দ্বিতীয় পদ কত আছে? 4। আর দ্বিতীয় পদ 4 নেই, ডিভাইডেড আমরা কোন পদে ভাগ করব? তার পূর্ববর্তী পদ মানে আগের পদ। তাহলে আগের পদ কত আছে? 2। আমরা 4 কে কি করব? 2 দিয়ে ভাগ দেব। 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের आंसर কত দাঁড়ায়? 2। তারপর দেখো আমরা কি চতুর্থ পদ নেই। চতুর্থ পদে কত আছে? 16। তো 16 কে কি করব? আমরা তার আগের পদ দিয়ে ভাগ দেব। তাহলে আগের পদ কত? 8। তাহলে আমরা কি করব? এই জায়গায় 8 দিয়ে ভাগ দেব। 16 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের आंसर দাঁড়ায় কত? 2। তাহলে 2 টাকে আমরা বলতে পারি কি সাধারণ অনুপাত, মানে আর এর মান। বা এটা আমরা লিখতে পারি এইভাবে, দেখো সাধারণ অনুপাত আর ইকুয়াল 4/2 ইকুয়াল কত? 2। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? কারণ সাধারণ অনুপাতের মান কত আছে এই জায়গায়? 2। দেখো এখন আমরা কয়েকটা সূত্র দেখব। দেখি 1 নম্বর সূত্র। আমরা যদি গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হয় তাহলে n তম পদ, তার গুণোত্তর ধারার n তম পদ কি হয় আমরা দেখি। a * r⁻n−1, যে এটা কি? এটা হচ্ছে কি গুণোত্তর ধারার প্রথম পদ, আর আরটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। এবার আমরা 2 নম্বর সূত্র দেখি। n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a * r⁻n−1 ডিভাইডেড r⁻n−1। এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন কি দেখব r > 1 হয়, মানে r এর মানটা কি 1 এর থেকে যদি বেশি হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যখন আমরা দেখব কি r এর মান 1 এর থেকে ছোট তখন আমরা কি এই সূত্র ইউজ করব।
তো আমরা এই সূত্র দেখি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তো আমরা দেখবো যে সাধারণ ধ্রুবক বের করে আমরা দেখবো সাধারণ ধ্রুবক কি অনেক থেকে বড় নাকি অনেক থেকে ছোট। যদি অনেক থেকে বড় হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব, যদি অনেক থেকে কি হয় ছোট হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব। সবসময় মনে রাখবে যদি r এর মান অনেক থেকে বড় হয় r সামনে থাকবে, আর r এর মান যদি অনেক থেকে ছোট হয় r কি থাকবে পরে থাকবে। এবার আমরা এই সূত্র দেখি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2। তারপর দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তো আমরা কয়টা সূত্র শিখলাম এই জায়গায়? চারটি সূত্র। এই চারটি সূত্র দিয়ে গুণিতধারা অঙ্কগুলো সমাধান করব। এখন আমরা কি করব? গাণিতিক সমস্যা দেখব। দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। একটা কি উদ্দীপক দেওয়া আছে, বলছে কি log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ডট। তো 1 নম্বর প্রশ্ন বলছে কি ধারাটির সাধারণ অন্তর কত। তো প্রথমে কি করব, এই প্রথম ধারাটা আমরা লিখব। প্রথম ধারা কি আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ডট। তো প্রথমে কি করব দেখো log 2 প্লাস log, দেখো এই যে 4 আছে, 4টাকে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি। 2 স্কয়ার মানে কত হয় 4 হয়, তাহলে আমরা কি লিখতে পারি 4 এর বদলে 4 এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি প্লাস log কিউব। দেখো যে আমরা কি লিখছি log তো কি 2 কিউব লিখছি, 2 কিউব ইকুয়াল কত হয় 8 হয়। দেখো কি হয় 2 কিউব ইকুয়াল, দেখো এই জায়গায় 2 বা কিউব আছে তাহলে কি তিনটা কিউব 2 গুণ হবে 2 ইনটু 2 ইনটু 2, 2 আর 2 গুণ কত হয় 4, 4 আর 2 গুণ কত হয় 8। তাহলে 8 সমান আমরা কি এটা লিখতে পারি। তার জন্য আমরা কি এই যে এর পরিবর্তে আমরা কি লিখছি 2 কিউব লিখছি প্লাস ডট 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 ইকুয়াল। দেখো এবার আমরা কি লিখতে পারি log 2 যা আছে কি তাই থাকবে log 2 প্লাস, দেখো এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি সামনে লেখা যায়, তাহলে আমরা কি লিখবো এই জায়গায় 2 log 2 প্লাস এই পাওয়ারটা কি করব আমরা সামনে লিখবো 3 log 2 প্লাস ডট 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 ডট। এখন আমরা কি করব সাধারণ অন্তর নির্ণয় করব। তাহলে আমরা কি বলতে পারি এবার সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি কি দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা। সাধারণ অন্তর d ইকুয়াল যে কোনো পদ, যে কোনো পদকে আমরা দ্বিতীয় পদ নেই, এই যে দ্বিতীয় পদ কত আছে, এই যে দ্বিতীয় পদ কত আছে 2 log 2 মাইনাস যে কোনো পদ মাইনাস কি তার পূর্ববর্তী পদ মানে আগের পদ, তাহলে আগের পদ হচ্ছে log 2 তাহলে 2 ইনটু কি log 2 মাইনাস log 2, তাহলে এটা आंसर কত হয় আমাদের শুধু log 2 হয় log 2 ইকুয়াল। দেখো এবার আমরা এই পদটা নেই, তো তৃতীয় পদ লিখব আমরা তাহলে 3 log 2 মাইনাস দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কত আছে 2 log 2 ইকুয়াল। তাহলে এই জায়গায় কত আছে তিনটা log 2 আছে, এই যে কয়টা log 2 আছে দুইটা log 2 আছে, তো তিনটা log 2 থেকে আমরা দুইটা log 2 বাদ দিই তাহলে কত হয় শুধু log 2 হয়। তাহলে আমাদের সাধারণ অনুপাত, তাহলে আমাদের সাধারণত কত log 2। তাহলে আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি সুতরাং সাধারণ অনুপাত log 2, এটা কি আমাদের অ্যানসার। দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। প্রশ্ন বলছে কি দেখো 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। প্রথমে কি করব এই ধারাটা প্রথমে লিখব 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটিতে
ধারাটিতে প্রথম পদ a ইকুয়াল প্রথম পদ কত আছে আমাদের 64 মানে 64। তাহলে আমরা কি করব সাধারণ অনুপাত নির্ণয় করব। সাধারণ অনুপাত আর ইকুয়াল। দেখো সাধারণ পদ কিভাবে নির্ণয় করে, প্রথমে কি যেকোনো একটা পদ কেমন হবে জায়গায় দ্বিতীয় পদ নেব, তাহলে কত নেব যায় 60, দ্বিতীয় পদ আমাদের যে কত আছে 32 ডিভাইডেড, তাহলে আমাদের কি যেকোনো পদ ডিভাইড কি তার পরবর্তী পদ মানে আগের পদ, তার আগের পদ হচ্ছে 64, এই যে আমি কি লিখবো 64 ইকুয়াল। তো এই যে 64 কে 32 দিয়ে 64 কে ভাগ দিতে হয় 2, তাহলে উপর থেকে কত 1 নিচে থেকে 2। তো আমরা আরেকটা করে দেখব যে কত আছে 16 ডিভাইডেড কত আছে 32 ইকুয়াল দেখো 16 কে 32 দিয়ে দেখো 16 কে দেখো এই 32 কে 16 দিয়ে ভাগ দিলে কত হয় 2 হয়, তাহলে আমাদের নিচে কত হয় উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে কত 2, তাহলে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করলাম কত হচ্ছে হাফ। তাহলে আমরা বলতে পারি কি ধারাটি একটি গুণিত ধারা, ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটা কি আমাদের গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা n তম সূত্র কি জানি, তাহলে আমরা লিখতে পারি কি n তম পদ ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে বলছে কি অষ্টম পদ, তাহলে আমরা কি লিখব তাহলে আমরা লিখব কি অষ্টম পদ, অষ্টম তম পদ ইকুয়াল, তাহলে এর জায়গায় কি বসাবো আমরা, এর মান বসাবো, এর মান কত আছে 64 ইনটু আর এর মান কত আছে আমাদের, আর মান হচ্ছে কত হাফ ব্র্যাকেট দেব। দেখো এই যে n এর মান কত আমরা পেলাম বলছে কি অষ্টম, তাহলে আমরা n এর জায়গায় কি বসাবো 8, তাহলে কি মাইনাস 1 ইকুয়াল 64 ইনটু এই যে কি 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, তাহলে 1 ডিভাইডেড 2 ব্র্যাকেট দিয়ে পার করে দেব আমরা 7 ইকুয়াল 64 ইনটু দেখো 1 ডিভাইড কি আছে 2 পাওয়ার কত 7, তাহলে আমরা 7টা কি 2 এর সাথে পাওয়ার আছে, 1 এর উপরে কি 7 আছে 2 এর উপরে 7 আছে, তাহলে 1 এর উপর 7 যদি পাওয়ার থাকে তাহলে মান কত হয় 1 হয়, তাহলে 2 এর উপর পাওয়ার কি 7, তাহলে আমরা এই মানটা ক্যালকুলেটরে করি 2 দি পাওয়ার 7 128 হয়, তাহলে আমরা যে লিখতে পারি কি 1 ডিভাইডেড 128, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা যদি আমরা কাটাকাটি করি 64 দুই কত হয় 128 হয়, তাহলে উপর থেকে কত 1, উপর থেকে 1 নিচে কত 2, এটা কি আমাদের অ্যানসার। দেখো এবার আমরা এই অঙ্ক দুটো দেখি। 3 নম্বর প্রশ্ন বলছে কি 3 + 9 + 27 + ... ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 4 নম্বর আমরা কি বলছি আমরা দেখো 2 - 4 + 8 - 16 + ... ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো দুইটা প্রশ্ন কি সেম, আমরা কি ধারা শুধু কি ভিন্ন, তো আমরা কি এই জায়গায় আমি তোমাদের 4 নম্বর প্রশ্নটা অ্যানসার করে দেব, আর তোমাদের কি বাড়ির কাজ থাকবে 3 নম্বরটা সেম কি 4 নম্বরটা যেভাবে করব সেম কি 3 নম্বরটাও সেভাবে করতে হবে। তো আমরা কি 4 নম্বর অঙ্কটা শুরু করি। প্রথমে কি আমরা ধারাটা প্রথমে লিখব, टू माइनस 4 प्लस 8 माइनस 16 प्लस ... ধারাটিতে প্রথম পদ a ইকুয়াল
2। তাহলে আমরা কি করব না, সাধারণ অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করি। সাধারণ অনুপাত আর ইকুয়াল, তাহলে যে কোনো পদ কি -4 নেব আমরা। তাহলে যেদিকে তাই আমরা কি লিখব -4 ডিভাইডেড কি করব, তার পরবর্তী পদ মানে আগের পদ 2, আমরা কি করব 2 দিয়ে ভাগ দেব। তাহলে -4 কে 2 দিয়ে ভাগ দিলে তাহলে আমাদের কত হয়, -2 হয়। তাহলে আমরা আরেকটা ভাগ করে দেখো, ইকুয়াল +8 ডিভাইডেড কি -4 ইকুয়াল 8 কে -4 দিয়ে ভাগ দিয়ে কত হয়, -2 হয়। তাহলে আমরা আর এর মান কত পেলাম, -2। আমরা বলতে পারি কি ধারাটা একটা গুণোত্তর ধারা। ধারাটি একটি গুণোত্তর ধারা। তো বলছে কি 14টি পদের সমষ্টি, না বলছে কি 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা n সংখ্যক পদের সমষ্টি সূত্র লিখব। তাহলে আমরা জানি কি n সংখ্যক পদের সমষ্টি, Sn ইকুয়াল a তাহলে প্রথমে কি লিখব, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। দেখো আমরা এই সূত্রটা কি জন্য ইউজ করলাম, দেখো r এর মান কত আছে, -2, মানে কি 1 এর থেকে ছোট, তার জন্য আমরা কি এই সূত্র লিখছি। তাহলে আমরা সাইডে কি দেব, অতএব r লেস দেন 1। যদি r এর মানটা কি বড় হতো তাহলে আমরা কি লিখতাম, তাহলে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 লিখব। কিন্তু যে কি r এর মান ছোট, তার জন্য আর কিছে পরে লিখতে হইছে। দেখো যখন দেখবো আমরা r এর মান কি হয়, কম হয়, 1 এর থেকে কম হয়, তখন কি আমরা এই সূত্র ইউজ করব। যে r এর মান বেশি হয় তাহলে আমরা কি করব, এই যে লিখব কি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তো আমরা এই সূত্র কি ইউজ করছি, r এর মান কি 1 এর থেকে ছোট, তার জন্য আমরা কি এই সূত্র ইউজ করছি। এখন আমরা কি করব, মান বসাবো। তাহলে দেখো এই যে কি লিখছি আমরা n সংখ্যক, তাহলে কি বলছে 60টি। তাহলে আমরা কি লিখব, 7 সংখ্যক পদের সমষ্টি S7 ইকুয়াল, দেখো এর মান কত আছে আমাদের এই জায়গায় 2, তাহলে আমাদের এর মান কি বসাবো 2 ব্র্যাকেট, তাহলে কি আছে 1 মাইনাস, দেখো আর এর মান কত আমরা পেয়েছি -2, তাহলে কি বসাবো -2 বসাবো। তাহলে এই যে আমাদের একটা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি, তাহলে আমরা অবশ্যই এই ব্র্যাকেটটা কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। দেখো এটা আর এর পাওয়ার কত ছিল, n এর মান কত আমাদের জায়গায় 7, তাহলে এই বসে কি আমরা 7 বসাবো। ডিভাইড কি আছে জায়গায় 1 মাইনাস আর এর মান কত -2। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে লিখলাম, প্রথম কি এর মান বসেছি, এর মান কত আছে জায়গায় 2, এই জায়গায় 2 বসাইছি, তারপর যে 1 ছিল 1 লিখছি, তারপর মাইনাস ছিল মাইনাস লিখছি, তারপর আর এর মান এই জায়গায় কি বসাইছি, আর এর মান কত যে -2, তাহলে আমরা আর এর মান কি -2 বসাইছি। আর এর পাওয়ার কত ছিল n, n এর মান কি বলছে যে 60টি পদের সমষ্টি, তাহলে আমরা কি লিখছি 7 লিখছি। মানে যখন যারা পদের সমষ্টি বলবো তখন কি আমরা এই জায়গায় বসাবো, যে 12টি পদের সমষ্টি তাহলে কি লিখবো আমরা 12 লিখবো, যে 15টি পদের সমষ্টি বলে তাহলে আমরা কি লিখবো 15 লিখবো, 14টি পদের সমষ্টি বলে তাহলে কি লিখবো আমরা 14 লিখবো। ডিভাইডেড এই যে 1 ছিল 1 লিখছি, মাইনাস ছিল মাইনাস লিখছি, তারপর এই যে r ছিল r এর মান বসাইছি 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি ছিল 1 মাইনাস, দেখো -2 এর পাওয়ার কত আছে 7, তাহলে আমরা মানটা ক্যালকুলেট করে দিই কত হয়, -2 পাওয়ার হচ্ছে আমাদের কত 7, তাহলে এটা মান হচ্ছে কত 128 -128।
তাহলে অবশ্যই আমাদের ব্র্যাকেট কি হবে সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড, তাহলে দেখো এই যে 1 দেখো a মাইনাস গুণ হলে কি হয় a মাইনাস আর a মাইনাস কি হয় প্লাস হয়ে যায়, কারণ মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, প্লাস কি 2 ইকুয়াল, তো আমরা ক্যালকুলেশন করি 2 ইনটু দেখো a মাইনাস a মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে আমরা কি লিখবো 1 প্লাস 128 ডিভাইডেড ওই যে 1 আর 2 যোগ করলে 3 হয় ডিভাইডেড কি 3, এরপর আমরা এই যে সাইডে করি দেখো এটা যোগ করলে কত হয় 129 হয়, তাহলে আমরা কি লিখবো 2 ইনটু 129 ডিভাইডেড 3, তাহলে এবার 2 দিয়ে এটা গুণ করি 2 ইনটু 129 এই গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে কত, গুণ করলে হয় আমাদের 258 ডিভাইডেড 3, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত 86, তাহলে আমাদের সমষ্টি মান কত হলো 86, এটা কি আমাদের এই অঙ্কের অ্যানসার। দেখো অঙ্কটা আমি আবার রিপিট করতেছি, প্রশ্ন ছিল দুইটা কি সেম প্রশ্ন, মানে ধারাটা কি শুধু ভিন্ন, মানে নিয়ম কি আমাদের এই দুটো নিয়ম কি একই, তবে যে কোনো প্রশ্ন এরকম প্রশ্ন দিলে আমরা কিভাবে করব দেখো প্রথমে কি লিখবো ধারাটি, তারপর লিখবো কি প্রথম পদ ইকুয়াল কি এই প্রথম পদ কত 2, তারপরে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করব, সাধারণ অনুপাত নির্ণয় করে কিভাবে যে কোনো পদ দিব কি তার আগের পদ, তোমরা যেহেতু কি যে -4 ধরছি যে -4 লিখছি তার আগে তো +2 দিয়ে +2 দিয়ে বসাইছি, -4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় -2 হয়, তো দেখো তারপরটা কি সিম্পল করছি এটাও -2 এটাও -2, তাহলে আমরা বলতে পারি কি ধারাটি একটা গুণোত্তর ধারা, তারপর বলছি কি 60টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে প্রথমে কি সূত্রটা লিখবো n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল Sn ইকুয়াল a into 1 minus r to the power n divided 1 minus r, দেখো আমাদের সূত্র কিন্তু দুইটা, আমরা এই সূত্র লিখছি যখন দেখব আমরা কি r এর মানটা -1 এর থেকে ছোট তখন আমরা এই সূত্র ইউজ করব, যখন দেখব r এর মানটা 1 এর থেকে বড় তখন কি লিখব আমরা a, তখন আমরা কি লিখব দেখো তখন আমরা লিখব a into r to the power n minus 1 divided r minus 1, তখন আমরা কি এই সূত্র ইউজ করব কখন যখন r এর মান দেখব 1 এর থেকে বড় তখন আমরা এই সূত্র ইউজ করব, তারপর আমরা কি লিখলাম 60টি পদের সমষ্টি, তারপর কি আমরা মান বসেছি এই যে এর মান কত 2, এর মান ছিল কত 2 আমরা 2 এর বসেছি, 1 এর জায়গায় 1 লিখছি মাইনাস জায়গায় মাইনাস লিখছি, তারপর r এর মান কত -2 বসাইছি, তার পাওয়ার কত ছিল আমাদের 10, এই যে 60টি পদের সমষ্টি এর পাওয়ার কত হবে 7 হবে, তার নিচে 1 ছিল মাইনাস ছিল মাইনাস লিখছি r এর মান -2 বসাইছি, তারপর আমরা ক্যালকুলেশন করে আমাদের অ্যানসার আসলো কত 86, এটা কি আমাদের অ্যানসার। এখন আমরা পরের অঙ্ক দেখব, দেখো এবার আমরা এই অঙ্কটা দেব 5 নম্বর দেখি কি বলছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 1/2, আর সামনের প্রশ্ন বলছে কি 1/√2 minus 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2, তো এরকম প্রশ্ন আমরা কিভাবে করব, এই যে বলছে কোন পদ মানে পদ সংখ্যা মানে n এর মান চাইছে, তো যা থেকে আমরা কি আমি একটা অঙ্ক করাবো বাকি অঙ্কটা কি তোমরা সেম নিয়মে করবা। দেখো আমি এবার 5 নম্বর অঙ্কটা শুরু করতেছি, প্রথমে কি ধারা লিখবো 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটিতে প্রথম পদ a ইকুয়াল প্রথম পদ আমাদের কত আছে 128 128, কি করব না সাধারণ অনুপাত নির্ণয় করব, সাধারণ অনুপাত r ইকুয়াল যে কোনো একটা পদ লিখি আমরা 64, যে কোনো পদ আমরা কি নিছি 64 নিছি, আর আগে পদ কত 128, তো কি করব আমরা 128 দিয়ে ভাগ দেব 128, তো দেখো এই যে কি 64 দিয়ে দুইবার গুণ করলে কত হয় 128 হয় মানে 128 হয়, তাহলে আমরা কি লিখতে পারি 1/2 ইকুয়াল, দেখো এই যে কত আছে 32/64, তো এটা করলে ক্যালকুলেশন করে কত হয় 1/2, তার মানে বলতে ধারাটা কি একটা গুণোত্তর ধারা।
ধারাটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। দেখো এরপর কি লিখবে তোমরা, সবসময় যখন এই মানটা এইভাবে দেওয়া থাকবে তখন তোমরা কি করবা, ধরবা কি n তম পদ ইকুয়াল কি √8√2, এই যে কি ধরবা n তম পদ 1/2। তোমরা কি 5 নম্বরটা করতেছ, তাহলে আমরা কি ধরবো জায়গায় n তম পদ, অতএব আমরা ধরি কি, ধরি n তম পদ, n তম পদ ইকুয়াল হাফ। যখন তোমরা এই অঙ্ক করবা তখন কি ধরবা, n তম পদ 8√2 ধরবা। আমরা জানি n তম পদ, n তম পদ ইকুয়াল a r⁻n−1। দেখো এই যে একটা n তম পদের মান কি প্রশ্নে দেওয়া আছে, আর আমরা জানি কি n তম পদ কি r a × r⁻n−1। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি বলতে পারি, এই পদটা সমান কি এই পদটা, আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, প্রশ্ন মতে আমরা বলতে পারি a r⁻n−1 ইকুয়াল 1/2। দেখো আমরা n তম পদের সূত্র দিয়ে লিখছি, আর n তম পদের মান দেওয়াই আছে প্রশ্নে, তাই আমরা কি n তম পদ সমান ইকুয়াল কি লিখতে পারি 1/2। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখন আমরা কি করব, মান বসাবো, বা এর মান কত দেওয়া আছে আমাদের এই জায়গায় 128, আর এর মান কত দেওয়া আছে আমাদের এই জায়গায় হাফ, 1/2, আর উপরে যা আছে কি তাই থাকবে n-1 ইকুয়াল বেশি আছে হাফ আছে 1/2। দেখো এই অঙ্ক আমরা কি সেটা করি, দেখো এই যে কি 128 কি আছে জায়গায় গুণ আছে, তাই যদি বাম পাশে গুণ থাকে তাহলে ডান পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি, বা যে আমরা 128 থেকে এই পাশে নিয়ে যাই, তাহলে পাশে কি থাকে হাফ n-1 ইকুয়াল এই পাশে কত আছে, হাফ আছে 1/2 ইনটু, দেখো এই পাশে কি আছে গুণ আছে, তাহলে যদি বাম পাশে গুণ থাকে তাহলে ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই পাশে লিখতে পারি কি 1/128 বা 1/2 পাওয়ার কি n-1 ইকুয়াল। দেখো উপরে অনন গুণ করবো আর নিচের গুলো কি নিচে করবো, মানে উপরে লব লব গুণ করবো, হর গুণ করবো, তাহলে উপরে অনন গুণ কত হয়, অন হয়। তাহলে 128 2 গুণ গুণ করবো কত হয়, আর কত 2 গুণে 16, 6 হাতে 1, 2 কে 2 গুণ 4 একে কত 5, 2 কে 2 256। বা দেখো এবার আমরা কখনো কি এর পাওয়ার কি n-1 বানাতে পারবো, কখনো আমরা কিন্তু এই সংখ্যাটা পাওয়ার n-1 বানাতে পারবো না। কিন্তু দেখো এই জায়গায় কত আছে, হাফ আছে, কিন্তু আমরা এই যে কি হাফ বানাতে পারবো। দেখো যে আমরা কিভাবে হাফ বানাবো, এই জায়গায় কত আছে 2, আমরা দেখবো 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হয়, আমরা ক্যালকুলেট করব। দেখো প্রথমে 2 এর পাওয়ার দিই কত 10, যদি আমরা 2 এর পাওয়ার দেই কত হয়, বেশি হয়ে যায়। তো 2 এর পাওয়ার দেব আমরা কত 9 দেই, 2 পাওয়ার কত দেব 9, 2 পাওয়ার দিলাম 500, বেশি হয়ে যায়। 2 এর উপর পাওয়ার দেব আমরা কত 5 দেই, 32 হয়। তাহলে 2 এর উপর পাওয়ার কত দেব আমরা 6, হয় না। 2 এর উপর পাওয়ার দেব আমরা 7, 128। 2 এর উপর পাওয়ার দেব আমরা কত 8 দেখো 2 এর উপর পাওয়ার যদি আমরা 8 দেই তাহলে কত হয় 256 হয়। তাহলে আমরা লিখতে পারি কি 1/2 পাওয়ার কত n-1 ইকুয়াল। এটার সময় আমরা কি লিখতে পারি, দেখো 1/2 করলে আমরা লিখতে পারি 1/2 n-1 ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো বাইরে লিখতে পারি 1/2, ব্র্যাকেট দিয়ে বাইরে আমি পাওয়ারটা বসিয়ে দেবো। দেখো
এই পাওয়ারে যদি আমি পাওয়ারটা বসাই, এই পাওয়ারটা দুটোর সাথে আছে, তাহলে অনের উপর পাওয়ার যদি 8 দেই তাহলে মান কত আসে? 1 আসে। তাহলে কি অবশ্যই আমরা অনের উপর পাওয়ার 8 দিতে পারি। আর 2 এর উপর পাওয়ার যদি আমরা 8 লিখি তাহলে কত হয়? এই যে 256 হয়। তাহলে কি আমরা এটার সময় এটা লিখতে পারি। তাহলে এবার দেখো এর ভিত্তি কি সেম, দুটো ভিত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়? সমান হয়। তাহলে এটা কি হাফ, এটাও হাফ। তাহলে আমরা কি বলতে পারি এবার? বা n - 1 = 8। যদি এখন দেখি পাওয়ার গুলো সেম হয় তাহলে কি আমরা ভিত্তি সেম লিখতে পারি। মানে ভিত্তি সেম হলে পাওয়ার সেম, আর পাওয়ার সেম হলে কি ভিত্তি সেম হয়। তাহলে আমরা কি এই যে যদি কি ভিত্তি সেম তাহলে আমরা কি পাওয়ার গুলো সেম লিখতে পারি। তাহলে এই পাওয়ার সমান কি এই পাওয়ার লিখতে পারি। বা এই যে n টা দেখো, n এর সাথে -1 আছে, তাহলে উপরে কি হবে? +1। তাহলে n = 8 + 1। এই পাশে মাইনাস ছিল, ডান পাশে কি হয়েছে? প্লাস হয়ে গেছে। তাহলে সুতরাং দেখো কি n = 9। এটা কি অঙ্কের আমাদের অ্যানসার। তো দেখো এটুকু আমি আবার রিপিট করতেছি। দেখো এই যে কত ছিল? 1/2 পাওয়ার কি n - 1 = 1/256 256। দেখো এই জায়গায় তো আমরা কখনো n - 1 পাওয়ার যেকোনো বানাতে পারবো না, কিন্তু আমরা এই যে কি করতে পারবো? হাফ বানাতে পারবো। কিভাবে হাফ বানাইছি দেখো। আমরা প্রথমে দেখবো যে কত আছে, এই যে 2 আছে, আমরা দেখবো 2 এর পাওয়ার দিতে যাব। প্রথমে ছোট সংখ্যা থেকে পাওয়ার শুরু করব। তাহলে ছোট সংখ্যা পাওয়ার থেকে শুরু করতে করতে দেখছি আমরা কি 2 এর উপর যখন আমরা 8 পাওয়ার দিছি তখন তার মান কত আসে? 256 আসে। দেখো তারপর আমরা কি করলাম? এই জায়গায় 2 এর পাওয়ার কি দিছি? 8। 2 এর পাওয়ার 8 মানে 256 হয়। পরে কি করলাম? 8টা আমরা কি করছি পরে বাইরে বসাইছি। আর পাওয়ারটা যদি আমরা এই জায়গায় দেই আর এই জায়গায় দেখি সেম হয়, তো জন্য বাইরে লিখছি। তখন আমরা দেখো এটা ভিত্তি কি সেম হয়েছে। যে ভিত্তি সেম হয় তো পাওয়ার গুলো সমান লেখা যায়। তো ভিত্তি সেম তাহলে পাওয়ার গুলো আমরা কি সমান লিখছি। তারপর দেখো যে 1 টা ছিল -1, ডান পাশে গিয়েছে +1। তাহলে এই তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে n সমান কত হলো আমাদের? 9। তাহলে আমরা বলতে পারি কি শেষে আমরা বলতে পারি 9তম পদ, 9তম পদ ইকুয়াল কত? হাফ। এই নিয়মই সেম নিয়মে কি তোমরা 6 নম্বর অঙ্কটা করবে। না পারলে কমেন্ট করে জানাবে, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। দেখো এবার আমরা এই অঙ্কটা দেখব। বলছে কি 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তার বলছে কি 2 - 2 + 2 - 2 প্লাস ডট ডট ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি যে কোনো একটা অঙ্ক করব। আমি এই জায়গা থেকে যে কোনো একটা অঙ্ক করব। আমি এই জায়গা থেকে তোমাদের কি 7 নম্বর অঙ্কটা করাবো, আর তুমি কি 7 নম্বর অঙ্কের নিয়মের সেম কি 8 নম্বর অঙ্কটা করবে, কারণ দুটো অঙ্কের নিয়ম কি সেম। তো আমি 7 নম্বর অ্যানসারটা শুরু করি। প্রথমে আমরা ধারাটা লিখব। 7 নম্বর প্রথমে কি করব? আমরা ধারাটা লিখব 1 - 1 + 1 - 1 প্লাস ডট 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 ধারাটিতে প্রথম পদ ইকুয়াল প্রথম পদ a ইকুয়াল কত আছে আমাদের জায়গায়? +1। সাধারণ অনুপাত কি r, r ইকুয়াল। তাহলে আমরা সাধারণ কি জানি? যে কোনো পদ, যে পদে আমি দিতে পারতাম -1 ডিভাইডেড কি আছে? +1 ইকুয়াল। তাহলে 1 ভাগ করলে তো 1 হয় 1। এদিকে মাইনাস কি মাইনাস, এই যে প্লাস এই যে মাইনাস প্লাস কি মাইনাস হয়। তাহলে আমরা আরেকটা করে দেখি। তো +1 নেই আমরা, +1 ডিভাইডেড কি -1 ইকুয়াল। তাহলে যে 1 ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে প্লাস মাইনাস কি হয়? মাইনাস হয়। তাহলে আমাদের সাধারণ কথা হলো -1, দুটো কি সেম। তাহলে আমরা বলতে পারি কি এটা গুণিতক ধারা। আমরা বলতে ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা বলতে পারি কি ধারাটি একটি গুণোত্তর ধারা। বলছি সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে আমরা কি করবো? এবার গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র লিখব। আমরা জানি কি n সংখ্যক পদের সমষ্টি। দেখো
আর এর মান কত -1 আর দেখো এই জায়গায় আর এর মান কত -1 অনেক থেকে কি ছোট, তাহলে আমরা সূত্র লিখব কোনটা দেখো Sn ইকুয়াল a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ব্র্যাকেট ডিভাইড কি 1 মাইনাস r। এই সূত্র কখন হয় যখন কি r লেস দেন 1 হয়, তখন কি আমাদের এই সূত্র লিখতে হয়। তাহলে আমরা এই সূত্রে মান বসাবো। দেখো এবার বলছি কি 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব এবার 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি s 2n প্লাস 1 ইকুয়াল এর যে কি আমরা এর মান বসাবো, এর মান কত 1 ইনটু এই যে কত আছে 1 হচ্ছে মাইনাস আর এর মান কত আছে আমাদের এই জায়গায় কত -1, তাহলে আমরা কি বসাবো এই জায়গায় -1 বসাবো। দেখো আমাদের একটা ব্র্যাকেট কি ইউজ করতে হচ্ছে, তাহলে কি আমরা এই জায়গায় আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না, তাহলে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে এই যে কত আছে n এর মান আমাদের কত জায়গায় 2n প্লাস কি 1, তাহলে আমরা কি লিখব 2n প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড এই যে কি আছে 1 তাহলে মাইনাস আর এর মান কত আমাদের এই হচ্ছে -1, তাহলে কি বসাবো আর আমরা -1 বসাবো। দেখো এরপর আমরা দ্বিতীয় লাইন করব ইকুয়াল নিচে কি ছিল 1 দো এই মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে 1 প্লাস কি 1 উপরে কি আছে 1 আছে, তারপর আছে ব্র্যাকেট এই কি আছে 1 তারপর কি আছে মাইনাস। এখন তো এইটুক সময় আমরা কি লিখতে পারি, দেখো আমরা যদি এই জায়গায় n এর মান কত 1 বা 2 বা যে কোনো বেজোড় বা জোড় সংখ্যা ধরি তাহলে কি হয় দেখো 2n প্লাস 1 এর মান যদি আমরা কি 1 ধরি n ইকুয়াল কি যদি 1 ধরি তাহলে যে কি হয় 2 ইনটু 1 প্লাস 1 তো 2 আর 1 হলো 2 প্লাস 1 ইকুয়াল কত হয় 3, যে n ইকুয়াল কত ধরি 2 ধরি তাহলে কত হয় দেখো 2 ইনটু 2 প্লাস 1 ইকুয়াল 2 আর 2 গুণ 4 আর যোগ কি 1 তাহলে ইকুয়াল কত হয় 5। দেখো আমরা n এর মান যদি কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যেটাই ধরি না কেন আমাদের n এর মান কত আছে দেখো দুটোই বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা লিখতে পারি কি দেখো যদি আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে কি -1 এর পাওয়ার -1 টু দি পাওয়ার কি 2n প্লাস 1 সমান কি হবে -1 হবে, মানে ভিতরে যেটা আছে কি সেটাই হবে, কারণ 1 এর পর কি যে কোনো কিছু পাওয়ার থাকলে কি 1 হয়। যেমন দেখো 1 এর উপর পাওয়ার জন্য 5 দেই অ্যানসার কত হয় 1 হয়, 1 এর উপর যদি আমরা কি 8 দেই তার মান কত হয় 1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো আমরা সাইড নোট কি লিখবো, আর সাইড লিখতে পারি কি n এর জোড় বা বিজোড় মানের জন্য n এর জোড় বা বিজোড় মানের জন্য 2n প্লাস 1 বিজোড় সংখ্যা হবে, এটা কি আমাদের সাইড নোট। যখন আমরা এই লাইন থেকে লাইন করব তখন আমরা সাইড নোট কি দেব n এর জোড় বা বিজোড় মানের জন্য 2n প্লাস 1 বিজোড় সংখ্যা হবে। দেখো কি করে আমরা এই যে করি, দেখো নিচে কত আছে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে আমরা কি লিখব ইকুয়াল নিচে কত লিখব 2 এর কত আছে 1 তারপর দেখো এই যে -1 মাইনাস এই যে এদিকে আছে মাইনাস এদিকে আছে মাইনাস, তাই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1 ইকুয়াল নিচে কত আছে 2, দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 সাথে 1 যোগ করলে 2 হয়, 2 ডিভাইডেড 2 সমান কত হয় 1 হয়, তাহলে আমাদের কি आंसर কত 1। আমরা শেষে কি লিখব এত ধারাটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত 1। দেখো এবার আমরা এই অঙ্কটা দেখব। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান কত, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। বা 10 নম্বর আমরা দেখি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত, বাকি আর প্রশ্ন কি ওই সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে আমরা কি দুটো অঙ্কের ভিতরে যেকোনো একটা অঙ্ক করব আর তোমার পরের অঙ্কটা কি সেম নিয়মে করতে হবে। তাহলে আমি কি 9 নম্বর অঙ্কটা করতেছি, তোমাদের কি 10 নম্বর অঙ্কটা করতে হবে। তাহলে কি করব 9 নম্বর অঙ্ক, তাহলে বলছি কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আমরা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি আমরা আগে দেখছি, তাহলে আমরা কি এই সূত্র অনুযায়ী কি কাজ করব। তাহলে আমি প্রথমে কি মানটা দেওয়া আছে আমরা এই মানটা লিখি, প্রথমে কি লিখব আমরা দেওয়া আছে
দেওয়া আছে। তো দেওয়া আছে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি কত আছে ইকুয়াল 441। তাহলে আমরা জানি কি we know আমরা জানি কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1 ব্র্যাকেট ডিভাইড কি 2 কি হোল ব্র্যাকেট পাওয়ার কত 2। তাহলে দেখো আমরা প্রশ্ন শিখি এটার সময় এটা বলতে পারি, কারণ কি এটাও n সংখ্যক পদের কি ঘনের সমষ্টির সূত্র। তাই এটার সময় কি এটা মান দেওয়া আছে জায়গায়, তাহলে আমরা এটার সময় কি এটা লিখতে পারি। তার মানে বলি কি প্রশ্ন মতে আমরা এই প্রশ্ন মতে বলতে পারি n ইনটু n প্লাস 1 ব্র্যাকেট ডিভাইডেড 2 হোল ব্র্যাকেট পাওয়ার কত 2 ইকুয়াল 441। দেখো এবার আমরা দ্বিতীয় লাইন করি, বা দুই পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে কি এই পাওয়ারটা কি যায় কাটা যায়, তাহলে এই পাশে থেকে বর্গমূল থাকে। তাহলে আমরা বলতে পারি কি n ইনটু n প্লাস 1 ব্র্যাকেট ডিভাইডেড 2 ইকুয়াল রুট 441। ওই পাশে কি করছি আমরা বর্গমূল করছি, ওই পাশে বর্গমূল করলে কি এই বর্গমূল আর স্কয়ার কি কাটা যায়, এই পাশে কি বর্গমূল থাকে। এই লাইন সমান কি লিখতে হবে দেখো, বা দেখো এইটুকুর পাশে কি আছে গুণ আকার আছে, এই পাশে এইটুকু কি আছে এই পাশে ভাগ আকার আছে, বাম পাশে ভাগ থাকলে ডান পাশে কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি n ইনটু n প্লাস 1 ইকুয়াল এটা মান কত রুট 441 এর মান কত 21। তো এইটুকু কি ছিল এই পাশে ভাগ ছিল, এই পাশে হয়ে গেছে কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে কি 21 ইনটু 2। আবার দেখো আমরা কি করছি লাইনটা, এই দেখো এইটুকুর পাশে কি আছে দেখো এবার আমরা আবার লাইনটা দেখি। প্রথমে এই পাশে উপরে যা আছে তাই এমন লিখছি, এইটুকুর পাশে কি ছিল ভাগ আকার ছিল, বাম পাশে ভাগ থাকলে ডান পাশে কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাই দেখো রুট 441 এর মান হচ্ছে কত 21 মানে 21 ইনটু কি ছিল 2 ভাগ ছিল পাশে গিয়ে গেল ইনটু হয়ে গেল ইনটু কি 2। এবার আমরা এই লাইনে পরের লাইন দেখো, দেখো বা এই পাশে আমরা কি এটা কি গুণ করে দেব, তাহলে দেখো n গুণ করলে কি হয়ে যায় n স্কয়ার, তারপরে n এর সাথে 1 গুণ করলে কি হয় প্লাস n ইকুয়াল দেখো 21 আর 2 গুণ করলে হয় 21 আর 2 গুণ করলে হয় 42 বা তাহলে দেখো যে কথা হয় n স্কয়ার প্লাস n এই 42 কি এই পাশে প্লাস আকার আছে এই পাশে কি মাইনাস হয়ে যাবে, তাহলে -42 ইকুয়াল 0। বা দেখো যে আমরা লিখতে পারি কি n স্কয়ার প্লাস দেখো আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটা কি যোগ করলে কি এই যে একটা প্লাস n থাকে। তাহলে দেখো আমার ব্যালেন্সের নামটা 6 সাথে কত হয় 42, 6 সাথে কত হয় 42। তাহলে দেখো আমরা যদি 7n ধরি আর এই কত প্লাস, তাহলে এই জায়গায় আমরা কি -6n নেই, তাহলে যে কত হয় শুধু একটা n থাকে। তাহলে আমরা বলবো কি প্লাস 7n মাইনাস 6n মাইনাস কত 42 ইকুয়াল 0। বা দেখো এই যে আমরা যদি n কমন নেই তাহলে n কমন নিলে কি n কমন নিলাম, n যেটা কমন হয় সেটা কি দিয়ে ভাগ দিতে হয়, তাহলে n দিয়ে যখন n কে ভাগ দেয় তাহলে যে কি থাকে শুধু n থাকে প্লাস এই n দিয়ে কি 7n এর ভাগ দিলে যে কি থাকে শুধু 7 থাকে। দেখো যে -6 কমন হয়, -6 আমরা যে কমন নিলাম তাহলে ধর -6 কমন নেই তাহলে -6 বাদ দিয়ে কি থাকে শুধু n থাকে, বা -6 কমন নিছি তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে কি হবে প্লাস 6 কমন 6 দিয়ে 42 ভাগ দিলে 7 হয় ইকুয়াল 0। সবসময় মনে রাখবে এই যে মানটা হয় এই যে কি সমানটাই হয়। বা তাহলে আমরা কি লিখতে পারি দেখো এই দুটো থেকে আমরা কি প্লাস n প্লাস 7 কমন নেব, n প্লাস 7 কমন নিছি তাহলে n প্লাস 7 কমন নিলে কি থাকে n থাকে,
n, তাহলে এদিকে থেকে মাইনাস সিক্স ইকুয়াল 0। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন তাহলে আমরা এটুকু মুছে দেবো, কারণ বোর্ডে আমাদের আর জায়গা নাই। তাহলে দেখো আমরা এই সময় কি লিখতে পারি এবার, n প্লাস 7 ইকুয়াল 0, অথবা আমরা কি লিখতে পারি n মাইনাস 6 ইকুয়াল 0, বা n ইকুয়াল এই যে এর পাশে কিছু প্লাস 7, তাহলে পাশে মাইনাস 7 হয়। তাহলে যে দেখো বা এই যে n ইকুয়াল এই যে মাইনাস 6 আছে, তাহলে পাশে প্লাস 6 হয়ে যায়। দেখো আমরা যে বলতে পারি কি এই মানটা গ্রহণযোগ্য না, কারণ কি পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা বলতে পারি কি এই মান গ্রহণযোগ্য নয়, এই মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ কি পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা বলতে পারি পদ সংখ্যা ইকুয়াল কত 6, আমরা বলতে পারি পদ সংখ্যা ইকুয়াল 6। আমরা কি করবো বলছি কি, আবার বলছি কি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করবো। তাহলে প্রশ্ন হতে পারে 6, তাহলে আমরা 6 কি করবো সমষ্টি নির্ণয় করবো। তাহলে দেখো এবার আমরা সমষ্টি নির্ণয় করবো, সমষ্টি সূত্র আমরা কি জানি দেখো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল n এর জায়গায় কত বসাবো, দাও n এর জায়গায় আমরা কত বসাবো 6, 6 ইন্টু 6 প্লাস 1 ডিভাইডেড 2, 2 দিয়ে আমরা 3 কে 2 দিয়ে যদি 6 কে ভাগ দিয়ে কত থাকে 3, 6 আর 1 যোগ করলে কত হয় 7 হয়। তাহলে ইনটু কি 7 ইকুয়াল 7 আর 3 গুলো 3 7 21, তাহলে 21। আমাদের সমস্যা তো 21, এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। শেষে আমরা বলবো কি পদ সংখ্যা আমাদের 6 আর হচ্ছে সমষ্টি তো 21। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। যাদের কোনো অঙ্কে বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।